আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম ভীষণ সার্চে আমাদের পরবর্তী আলোচনা নিয়ে। যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম ক্লজ নিয়ে, সেই ক্লজে যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম সেই পদ্ধতি আমরা আপনাদেরকে জানিয়েছি যে ক্লজগুলো আসলে কত কত হতে পারে। সেই ক্লজের শ্রেণীবিন্যাসটাকে নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা জানবো যে এই ক্লজগুলো আসলে দেখতে কিরকম হবে এবং এইগুলোকে আমরা কিভাবে গঠন করতে পারি, স্ট্রাকচার গুলো কেমন হবে, আর আমরা একটা বাক্যের মধ্যে এই ক্লজগুলো সহজে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এই বন্ধুরা, আমরা কথা বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে। সাবঅর্ডিনেট ক্লজে আমাদের যে স্ট্রাকচারটা ছিল সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেটা হচ্ছে কি, আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। তো সাবঅর্ডিনেট কনজাংশন আসলে কি? আমরা কনজাংশন নিয়ে একটু কথা বলেছি যে পার্শ্ববর্তী পিছিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কনজাংশন। কনজাংশন গুলো বিভিন্ন ক্লাসিফিকেশন আসবে, সেটা নিয়ে আমরা আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লজে কনজাংশন গুলো কিভাবে গঠিত হতে পারে সেই সম্পর্কে কথা বলবো। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের হুইচ, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। পাশাপাশি আমরা যদি দ্যাটকে নিয়ে আসি, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। আমরা যদি হুকে নিয়ে আসি, হু বলতে এখানে ডব্লিউ দ্বারা তৈরি যতগুলো ওয়ার্ড হয়েছে, রেফারেন্স যেগুলো দ্বারা আমরা প্রশ্ন তৈরি করতে পারি, সেই ধরনের যে ওয়ার্ড গুলো রয়েছে ডব্লিউ হচ্ছে ওয়ার্ড বলতে পারি। এই জটিল ওয়ার্ড গুলোর মধ্যে যেমন আছে হুইচ আছে, হু আছে, হুইন, হাউ আছে, হোয়ার, হোয়েন। এই যে ওয়ার্ড গুলো, এগুলোকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ট্রিট করতে পারি। সেখানে এই বিষয়গুলো থাকবে। তো সাবজেক্ট, সাবঅর্ডিনেট কনজাংশন, সাবজেক্ট এবং ভার্ব, এই বিষয়গুলো আমরা আলোচনা করছি। আজকে আমরা পরবর্তী যে অংশটুকু যাচ্ছি সেটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, অ্যাডজেক্টিভ মানেই তো আমরা জানি যে এটি দ্বারা মডিফাই করবে, ভার্বকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভ হিসেবে সে নাউনকে মডিফাই করবে। এইভাবে এই অ্যাডজেক্টিভ গুলো যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, যে প্রোনাউন অথবা এখানে আমরা অ্যাডভার্ব দিয়ে নিয়ে আসতে পারি, সেই সাথে এর সঙ্গে থাকবে সাবজেক্ট, থাকবে ভার্ব, থাকবে। এবং এইগুলো মিলে যখন সে একটা ইনকমপ্লিট থটকে প্রকাশ করবে, একটা অসম্পূর্ণ বাক্যের সাথে প্রকাশ করবে, তখন কিন্তু সেটাকে আমরা আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং নিশ্চিতভাবেই এই অ্যাডজেক্টিভ ক্লজ গুলো কিন্তু অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তো বন্ধুরা বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে কথা বলি। রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে যে এইটা এমনই কতগুলি ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো রিলেটিভ রিলেশন তৈরি করবে ওই সেন্টেন্সে অবস্থিত অন্যান্য নাউন এবং সাবজেক্টের উপরে সে ডিপেন্ড করে, তাদেরকে সে মডিফাই করবে। সেই অনুযায়ী আমরা রিলেটিভ প্রোনাউনের কাজ করি। যেমন একটা সেন্টেন্সকে যদি আমরা এইভাবে সাজাই, ফর এক্সাম্পল, বুক শিবম in the place where I live. Optional the place where I live. একটু যদি খেয়াল করি আমরা, এই যে where, এর সঙ্গে যুক্ত হয়েছে সাবজেক্ট, এর সঙ্গে যুক্ত হয়েছে ভার্ব। তাহলে আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি আর বি, relative pronoun, and then subject, and then পাচ্ছি আমরা verb। তাহলে স্ট্রাকচারটা খেয়াল করলে আমরা বুঝতে পারছি যে এখানে রিলেটিভ প্রোনাউন থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। রিলেটিভ প্রোনাউন, সাবজেক্ট, ভার্ব, এই সবগুলো এই তিনটা জিনিস মিলে এখানে একটা ইনকমপ্লিট ভাব প্রকাশ করছে। আমি যদি বক্সিগঞ্জ প্লেস থেকে বাদ দিয়ে আমরা যদি শুধু বলি যে হোয়ার আই লিভ, তাহলে কিন্তু বাচ্চাটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। সুতরাং এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ইনকমপ্লিট ভাবকে প্রকাশ করছে। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ এবং সে ডিপেন্ড করছে কার উপরে? বক্সিগঞ্জ। সো এখানে হোয়ার, এইটা রিলেটিভ রিলেশন সৃষ্টি করছে সেই বুকসের মধ্যে, এই প্লেসের সাথে। যেহেতু প্লেস এখানে আছে, তাহলে আমরা ভাড়া দিচ্ছি। এখানে যদি কোনো সাময়িক প্রকাশ করা হতো, ফর এক্সাম্পল যদি সময়কে প্রকাশ করা হতো, তাহলে 1979 ইজ দ্য ইয়ার। এরপর আমরা একটা ক্লজ নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো সেটা কি?
আমরা হোয়েন দিব নাকি হোয়ার দিব না হুইচ দিব না হু দিব না হোম দিব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে হোয়েন দিতে হবে। এই জন্য নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এখানে একটা টাইমকে প্রকাশ করছে। টাইম অ্যাডভার্টিয়াল। সো হোয়েনটা কিন্তু প্রকাশ করছে এই যে অর্থাৎ 1979 এই টাইমটাকে প্রকাশ করছে। When I was born, যখন আমি জন্মেছি। সো এখানে when এটা রিলেটিভ ক্লজ বা টাইম অ্যাডভার্বিয়াল, বিশেষত এখানে সাবজেক্ট ভার্ব এবং মই। তো এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে নাউন ক্লজ দিকে তাকাই। নাউন ক্লজটি বাক্যের মধ্যে নাউন হিসেবে কাজ করে। নাউন হিসেবে যখন কাজ করবে আমরা তাকে নাউন ক্লজ বলবো। এই নাউন ক্লজটি এটাই হবে সে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারবে, সে অবজেক্ট হিসেবে কাজ করতে পারবে। মূল কথা হচ্ছে সে যখন নাউন হিসেবে কাজ করবে বাক্যের মধ্যে সে কিন্তু নাউন হিসেবে কাজ করবে, সেই কিন্তু নাউন ক্লজ। এখানে আমরা তাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তো it's a noun clause. যেমন আমরা যদি একটা এক্সাম্পল আসি এখানে, the man who came here started is my uncle. The man who came here started is my uncle. তো এখানে এটা ইন্টারপ্রিটেশন কাজ করতে হুটা কাকে ইন্ডিকেট করে বা ম্যান থেকে। The man who came here started এখানে বিশেষ সেই ক্ষেত্রে আমার চাচা গতকাল যেখানে শুরু করেছি আমার চাচা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান হু কেম ফ্রম দ্য স্টার, দ্য ম্যান হু কেম ফ্রম দ্য স্টার, তাহলে এটা নাউনের কাজ করছে, সাবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং এটা সঙ্গে নাউন। তো বন্ধুরা, আমরা ক্লজ সম্পর্কে যতটুকু জানতে পারলাম, এই ক্লজের ব্যবহার সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করতে হবে। এই ক্লজগুলোকে কখন কোথায় কিভাবে ব্যবহার করবে এইটাকে আমরা ক্লিয়ার করব। তো আমরা পরিচিতি পর্বের মধ্যে আমরা এগুলো দেখলাম যে প্রথমত ক্লজকে ক্লজকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে এই দুই ধরনের ক্লজকে আমরা ইন্ডিকেট করছি। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এটা এইভাবে করতে পারে। এখানে সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, ভার্ব তো অবশ্যই থাকবে। সেই সাথে ডিপেন্ডেন্ট ক্লজের ব্যাপারে কথা বলেছি। ডিপেন্ডেন্ট ক্লজগুলো আসলে সে অর্থ প্রকাশের জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করছে। ডিপেন্ডেন্ট ক্লজগুলো কি ধরনের হতে পারে সেটাও আমরা আলোচনা করেছি। এখানে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ হিসেবে কাজ করবে। পাশাপাশি আরো কিছু ক্লজ রয়েছে যেগুলো কমপ্লিমেন্ট ক্লজ আছে। আ এই বিষয়গুলো আমরা স্ট্রাকচারের মাধ্যমে এবং এক্সাম্পলের মাধ্যমে পরবর্তী ক্লাসে আমরা নিশ্চয়ই এটাকে পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে। দেখা হবে আমার পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।